ওকে, সো আমরা আমাদের লাস্ট কয়েকটা ক্লাসে আমরা আইএলটিএস স্পিকিং মডিউল নিয়ে কাজ করছি। তা মূলত আইএলটিএস স্পিকিং এর টোটাল যে কোশ্চেন প্যাটার্ন এবং সেই প্যাটার্নের আলোকে আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেটা নিয়ে আমাদের মোটামুটি ডিসকাশন অলমোস্ট ডান। সো আমাদের আজকে আইএলটিএস স্পিকিং পার্ট 3 যেটা, সো সেটাকে ডিসকাশন পার্ট বলে, আমরা সেই পার্টটা শুরু করছি। এই পার্টে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই পার্টে আপনাকে আনসার গুলাকে যতদূর সম্ভব হয় বড় করে বলতে হবে এবং সেটা অলমোস্ট 4 থেকে 6টা বাক্যে, 4 থেকে 6টা সেন্টেন্সে আপনাকে লিখতে হবে। আচ্ছা, সো আমরা যদি একটু এক পলকে দেখি পুরো জিনিসটা কি। So, আমাদের আইএলটিএস স্পিকিং এর পার্ট 3 যেটা, এখানে 4 থেকে 5 মিনিটের একটা স্পিকিং হবে, চেষ্টা হবে 4 থেকে 5 মিনিট। মূলত কিউ কার্ড সেকশনের সাথে সম্পৃক্ত বিষয়ের উপরে 4 থেকে 5 মিনিট কথা বলতে হবে। সাধারণত আপনাকে 2 বা 3টা করে প্রশ্নের উত্তর দিতে হবে, 2 বা 3টা টপিকের উপরে। পার্ট 1 এবং পার্ট 3-তে পরীক্ষক তার কাছে যে স্ক্রিপ্ট থাকবে সেই স্ক্রিপ্টের বাইরে গিয়েও প্রশ্ন করতে পারেন। কোনো পরীক্ষককে কোন একটি প্রশ্ন পুনরায় করতে বা প্যারাফ্রেজ করে বা রিফ্রেশ করে অন্যভাবে করে বুঝিয়ে বলতে পারবেন যদি আপনি না বুঝতে পারেন সেই কোশ্চেনটা। ধরেন আপনাকে প্রশ্ন করলো, আপনি বুঝলেন, কিন্তু আরেকটু নিশ্চিত হওয়ার জন্য আপনি তাকে নিম্নোক্ত ভাবে কোশ্চেন করতে পারেন, মে আই আস্ক ইফ ইউ আস্কিং মি অ্যাবাউট ইট, সামথিং লাইক দ্যাট। সো আমরা মূলত এই পার্টের সাজেশন গুলা কি, সাজেশন হচ্ছে আপনার কোশ্চেন গুলা পার্ট 1 এর মতো 2 বা 4 বাক্যে না দিয়ে বড় করে দিতে হবে। আর আই থিঙ্ক হচ্ছে 4 থেকে 6টা বাক্যে আপনার কোশ্চেন গুলোর আনসার দেওয়া দরকার। মূলত আপনি একটু বিস্তারিত বলে ব্যাখ্যা দিয়ে উদাহরণ দিয়ে মূল পয়েন্টটাকে স্ট্রং করে এই পার্টে আপনাকে বলতে হবে। যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে কষ্ট হয়, তারপরও কোনো কিছু না বলে বসে থাকা বা সাইলেন্ট থাকাটা কোনোভাবেই সমুচিত নয়, উচিত নয়। এক্ষেত্রে আপনার স্কোর কমে যাবে। সেক্ষেত্রে বরং আমরা একটু নিচের যে এক্সপ্রেশন গুলো আছে এইভাবে করে আমরা সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারি, মানে ম্যানেজ করতে পারি। যেমন, দ্যাটস আ ট্রিকি কোশ্চেন, আই হ্যাভ নেভার থট অ্যাবাউট দ্যাট বিফোর। আর হচ্ছে আরো বলা যায় যে ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, হোয়াট শুড আই সেই। হ্যাঁ, এইভাবে করে আমরা বলা যেতে পারে। মনে রাখবেন, পরীক্ষক বা এক্সামিনার আপনাকে এই অংশে আপনার প্রকৃত ভাষার দক্ষতাকে যাচাই করতে চাইবেন। কিউ কার্ডে ভালো করলে পরীক্ষক পার্ট 3-তে আপনাকে আরেকটু বাজিয়ে দেখতে চাইবেন যে আসলেই আপনি ভালো বলতে পারেন কিনা। সো পার্ট 3 শুরু করার আগে এক্সামিনার মূলত কিভাবে শুরু করবে, সে বলবে উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট। পার্ট 2 এর যে টপিক সেটা নিয়ে বলবে, ধরেন বললো যে উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট অনলাইন শপিং, নাও আই উড লাইক টু আস্ক ইউ আ ফিউ জেনারেল কোশ্চেন অ্যাবাউট দিস টপিক অর অনলাইন শপিং। সো এখানে সেক্ষেত্রে সে আপনাকে খুব স্পষ্ট করে বলবে যে সে আপনাকে অনলাইন শপিং নিয়ে বা যে কোনো একটা কোশ্চেন নিয়ে আপনাকে কোশ্চেন করবে, পয়েন্ট নিয়ে। যেমন, লেটস টক অ্যাবাউট শপিং ইন সিটি, এটাও টপিক হতে পারে। তো এই আপনার শহরের
বা আপনার সিটিতে কি কি ধরনের শপিং সিস্টেম অ্যাভেলেবল আছে সেটা নিয়ে কথা। এখন এখানে যেমন দেওয়া আছে, হোয়াট কাইন্ড অফ শপিং ইজ পপুলার ইন ইউর লোকালিটি, অনলাইন আর অফলাইন। অথবা বলতে পারে, ডু ইউ থিঙ্ক পিপুল বাই মোর প্রোডাক্টস নাও ডেজ কম্পেয়ার টু পাস্ট। মানুষ কি এখন অনেক বেশি কেনাকাটা করে কিনা আগের তুলনায়। অথবা ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ ট্রেন্ড অর নেগেটিভ ট্রেন্ড। আপনার কাছে কি মনে হয়, যে ধরেন বললেন যে এখন মানুষ আগের থেকে বেশি কেনাকাটা করে, সো ওইটার এগেনস্টে সে কোশ্চেন করতে পারে যে এটা তোমার কাছে কি মনে হয়, যে পজিটিভ ট্রেন্ড নাকি নেগেটিভ ট্রেন্ড। আচ্ছা, এবার পরীক্ষক দ্বিতীয় টপিকের উপরে আপনাকে প্রশ্ন করবে, তবে আপনাকে নিম্নোক্ত ভাবে জানান দিবে বা সে বলবে, লেটস মুভ অন এন্ড টক অ্যাবাউট অ্যানাদার টপিক, বা এখানে আর একটা টপিক নিয়ে কথা বলবো। এবং ফাইনালি যখন 4 থেকে 5 মিনিটের স্পিকিং শেষ হবে তখন সে বলবে, থ্যাংক ইউ, দিস ইজ এন্ড অফ দ্য স্পিকিং এক্সাম। আপনি ধন্যবাদ দেওয়ার মাধ্যমে রুম থেকে চলে আসবেন, আপনি বলবেন থ্যাংক ইউ, আই অ্যাপ্রিসিয়েট ইউর টাইম, হাসি মুখে রুম থেকে বের হয়ে আসবেন। শেষ। কিছু ওয়ার্নিং দেওয়া আছে, পরীক্ষা শেষে যে কাজগুলো কোনোভাবেই করা যাবে না। পরীক্ষক যদি না চান তাহলে আগ বাড়িয়ে কোনো কথা বলা যাবে না। এটার কারণ কি, যেহেতু তারা খুব স্মাইলিং ফেসে কোঅপারেটিভ মুডে থাকে, আপনাকে মনে হচ্ছে আপনাকে অনেক কিছু হেল্প করতেছে, বলে দিচ্ছে। তো এক্ষেত্রে স্টুডেন্টরা যেটা করে, তারা মনে করে যে এক্সামিনার মনে হয় তারে খুব পছন্দ করছে। এখন এরকম কোনো সম্ভাবনা নাই যে এক্সামিনার আপনার লগে তার আত্মীয়তার কোনো সম্পর্ক করবো বা মেয়ে বিয়ে দিব, এরকম বিষয়ে কোনো সম্ভাবনা নাই। সুতরাং এখানে আপনাকে মনে রাখতে হবে যে কোনোভাবেই আগ বাড়িয়ে তার সাথে কোনো কথা বলা যাবে না। সে যখন থ্যাংক ইউ বলবে বা সে শেষ হয়ে গেছে বলবে, তখন আপনি থ্যাংক ইউ, আই অ্যাপ্রিসিয়েট ইউর টাইম বলে রুম থেকে চলে আসতে হবে। অনেকে যেটা করে যে, ধরেন এক্সাম অনেক খারাপ হয়েছে, এক্সামিনারকে একটু সরি বলে আসে যে সরি, আসলে আমি এক্সামে ভালো করতে পারি নাই বা আমি এক্সাম বুঝি নাই। সো এরকম সমস্যা হওয়ার কারণে তারা অনেক সরি বলে বা অনুতপ্ত বলে। ইট প্রুভস দ্যাট ইউ আর উইক ইন ইংলিশ। এটার প্রুফ হচ্ছে যে আপনি ইংরেজিতে দুর্বল, সুতরাং এরকম কোনো কিছু বলা যাবে না। আপনার অনেক ইংরেজি অনেক দুর্বল ছিল, হ্যাঁ, এই জন্য সরি বলা, এটাও বলা যাবে না। স্পিকিং এর মাঝে কোন একটা কোশ্চেন আপনাকে করছে, সেটা ওই সময় ইনস্ট্যান্টলি একটা আনসার দিছেন বা ঠিকঠাক দিতে পারেন নাই, পরবর্তীতে হঠাৎ করে আপনি মনে পড়ছে যে আনসারটা এমন হবে, তো আবার ওইটা বলা যে হ্যাঁ এটা আনসার এমন ছিল, এরকম কোনো কিছু করা যাবে না। আর অনেকে যেটা করে, ওই যে বললাম তারা খুব স্মাইলিং ফেসে খুব কোঅপারেটিভ মুডে থাকে, তো যার কারণে অনেকে মনে করে যে আমি মনে হয় তাহলে তার কাছে আমার স্কোরটা জানতে চাইতে পারি। তো মূলত এই ধরনের কোনো কাজ করা যাবে না। সো পরীক্ষা যেমনই হোক, যেহেতু পরীক্ষার রুমে ঢোকার আগে আপনার সব জিনিস, বিশেষ করে পার্স, মোবাইল, ঘড়ি, এগুলো রেখে যেতে হয়। তো আপনাকে এগুলো নিতে কোনো রকম ভুল করা যাবে না, বাইরে থেকে মনে করে সবগুলো নিয়ে আসতে হবে। নেক্সট আসেন, যে আমরা কিছু এক্সপ্রেশন মুখস্থ করতে পারি, যে এক্সপ্রেশন গুলো আমাদেরকে হেল্প করবে কিছুটা ভালো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে। আবার এই এক্সপ্রেশনের মুখস্থ করা এক্সপ্রেশন গুলো বললে ওই সময়টা, ওই 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আপনি সময় পাচ্ছেন আইডিয়া জেনারেট করার জন্য। যেমন অফ দ্য টপ অফ মাই হেড আই উড সে, অথবা ওয়েল ইটস ডিফিকাল্ট টু সে বাট সামথিং, ইটস অ্যান ইন্টারেস্টিং কোশ্চেন এন্ড আই থিঙ্ক আই উড হ্যাভ টু সে দ্যাট, আই এম নট রিয়েলি শিওর, আই এম নট রিয়েলি শিওর বাট সামথিং, actually that's not something I have really thought about, but something I don't really know much about that, but something। অর্থাৎ এই বাটের পরে আপনি যেই টপিকটা আসবে সেই টপিকটা এখান থেকে শুরু করতে পারেন। সো এই ধরনের মেমোরাইজড এক্সপ্রেশন দিয়ে যদি আপনি শুরু করতে পারেন আপনার স্পিকিংটা, তাহলে খুবই চমৎকার হয়েছে। আচ্ছা, এরপরে আসেন
আপনি যদি কোনো একটা কোশ্চেন বুঝতে না পারেন, আমরা অধিকাংশ ক্ষেত্রে ধরেন একটা কোশ্চেন বুঝতে পারি না, তো আমরা বলি সরি, সরি মানে আমি বুঝি নাই। তো বিষয়টা এইভাবে না বলে আমরা একটু সুন্দর করে বলা, অর্থাৎ আপনি যে বুঝেন নাই এটাকেও খুব চমৎকার করে প্রেজেন্ট করা যেতে পারে। কিভাবে প্রেজেন্ট করা যায়? যেমন বলা হয়েছে যে আই এম সরি, আই ডিডন্ট কোয়াইট ক্যাচ দ্যাট, কুড ইউ প্লিজ রিফ্রেজ ইট। এটা ইটস নট অনলি ফর দ্য আইএলটিএস এক্সাম, আপনি যে কোনো জায়গায় আপনি যদি কোনো একটা বিষয় কাউকে রিপিট করতে বলেন বা রিফ্রেজ বা একটু এক্সপ্লেইন করতে বলেন, এভাবে বলা যায় যে আই এম সরি, আই ডিডন্ট গেট দ্যাট, কুড ইউ প্লিজ রিপিট এগেইন ইট। তো এইভাবে বলে আমাদের এক্সপ্রেশনটা আমরা তাদেরকে করতে পারি যে আমরা বুঝতে পারি না, এবার কোশ্চেনটা রিপিট করো বা এটা একটু রিফ্রেশ করে বলো, এটা এইভাবে করে বলা যেতে পারে। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা, যে আইডিয়া নয় বরং ভাষার প্রতি জোর দিন। অর্থাৎ কোন একটা টপিকে আপনাকে যখন কোশ্চেন করা হলো যে আপনি ওই টপিকে কত অথেন্টিক আর কত চমৎকার করে আনসার দিতে পারেন, ইটস নট ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। ভেরি ইম্পর্টেন্ট টাস্ক ইজ দ্যাট, যে আপনি ওই টপিকে আপনি আনসারটা প্রপারলি দিতে পারেন কিনা, আপনি কথা কন্টিনিউ করতে পারেন কিনা, এটা ইম্পর্টেন্ট। তো তাহলে রিয়েল আনসার দেওয়ার জন্য সময় নষ্ট করা যাবে না। মূলত ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্নের বিপরীতে একটা প্রাসঙ্গিক উত্তর দেওয়া এবং তার এগেনস্টে আরো কিছু, তার সমর্থনে আরো কিছু সেন্টেন্স মেক করা। এবং মনে রাখতে হবে যে এটা আপনার ভাষাগত স্কিল যাচাইয়ের পরীক্ষা। আপনি কত সুন্দর বা বাস্তবিক করে বলতে পারেন এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। পার্ট 3-তে পরীক্ষা মূলত এটা চায় যে আপনি আনসার গুলো একটু লম্বা করে দেন, এবং লম্বা করে দিলে আপনার একটা ভালো স্কোর আসবে। এবং আপনি এই পার্টে এটা প্রুফ করতে হবে যে আপনি যে কোনো টপিকে সময় নিয়ে কথা বলতে পারেন। এজন্য আপনি যদি কনফিডেন্ট ফিল করেন তাহলে 4 থেকে 6 বাক্যে আমাদের আনসার দিতে হবে, বা তার থেকে বেশি দেওয়া যায় কনফিডেন্ট ফিল করলে। তো মূলত আনসারের মধ্যে কি কি থাকবে, অর্থাৎ যে কোনো কোশ্চেনের 2 থেকে 3টা পার্টে বিভক্ত থাকতে পারে। একটা হচ্ছে জেনারেল কোশ্চেন, কোশ্চেনের জেনারেল আনসার, একটা স্পেসিফিক আনসার, আর একটা এক্সাম্পল। সো এরকম বেশ কিছু বিষয় আমরা যদি নিয়ে আসি, অর্থাৎ 3টে পার্টে যদি আমরা বিভক্ত করি যে কোনো কোশ্চেনের, যে এটা জেনারেল আনসার কি, স্পেসিফিক আনসার কি, এটা এক্সাম্পল কি। আচ্ছা, প্রশ্নের উত্তর দিতে সমস্যা হলে কি করবেন? যদি ধরেন কোন একটা প্রশ্ন আপনি খুব নার্ভাস ফিল করছেন, সো বা অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির শিকার হয়েছেন, তবে এক্ষেত্রে আপনি যতটুকু সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। যেহেতু এই পার্ট সবচেয়ে কঠিন, তাই এমনও হতে পারে যে আপনি উত্তর খুব গুছিয়ে দিতে পারেন নাই, সেক্ষেত্রে আপনি নিম্নোক্ত বাক্যগুলো ব্যবহার করতে পারেন, যেমন ইন আদার ওয়ার্ডস, well, let me clarify that by pointing out that how can I put this is better obvious, what I mean to say is another way to put it is, হ্যাঁ। যেমন আপনি ওইতে গুছিয়ে বলতে পারেন নাই, আপনি আবার একটু অন্যভাবে বলতে চাচ্ছেন। মাঝে একদিন একজন ভাই কোশ্চেন করেছিলেন যে আমরা কিভাবে বলতে পারি, এখানে যে অপশন আছে আমরা এইভাবে বলতে পারি ইন আদার ওয়ার্ডস, বা well, let me clarify that by pointing out that how can I put this is better obvious, what I mean to say is, হ্যাঁ, another way to put it is, এভাবে করে আমরা বলতে পারি। সো এখানে আহ, এইভাবে করে আমরা যদি বলা যায় তাহলে আমরা এখানে আনসার গুলো পারতে পারবো। তো এখন আসেন পার্ট 3-তে মূলত যেই ধরনের কোশ্চেন সাধারণত থাকে। সো এখানে থাকে যেমন ডিফারেন্ট কাইন্ডস অফ কোশ্চেন, যেমন বলা থাকে, বলতে পারে যে ডিফারেন্ট কাইন্ডস অফ শপিং সিস্টেম নিয়ে কথা বলে, কম্পেয়ারিং অতীতের সাথে বর্তমান, বর্তমানের সাথে ভবিষ্যৎ, হ্যাঁ। ধরেন বলা হলো যে মোবাইল ফোনের সাথে কম্পিউটারকে তুলনা, বা এরকম কোনো কিছুর তুলনা, যে কোনো কিছুর সাথে তুলনা, বা প্রেডিক্টিং, অর্থাৎ ভবিষ্যৎ আইডিয়া করে যে আপনার কি মনে হয় যে ভবিষ্যতে মানুষ কি রোবটের উপর নির্ভর বা এআই এর পুরোপুরি নির্ভর হয়ে যাবে কিনা, হোয়াটস ইউর অপিনিয়ন। সো যেটা ইন ফিউচারে হইতে পারে, এরকম কোনো কিছু হইলে সেটাকে প্রেডিক্টিং টাইপের কোশ্চেন বলে। যেমন কোন একটা বিষয় দিয়ে বলতে পারে এটার সুবিধা কি কি, যেমন অনলাইন শপিং এর সুবিধা কি,
অথবা ডিসঅ্যাডভান্টেজেস কি, ঠিক আছে। এরপর ধরেন অনলাইন শপিং এর কারণে কোন কোন প্রবলেম হয় বা এই প্রবলেম সলিউশন কি, আপনার অপিনিয়ন কি, এরকম টাইপের কোশ্চেন সাধারণত এখানে করে। তো যেহেতু খুব সিম্পলি টাইপের কোশ্চেন করে, যেমন এখানে একটা বলা আছে, একটা করে মডেল আনসার দেওয়া আছে, আপনারা দেখলে বুঝবেন যে হোয়াট আর সাম অফ দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ শপস ইন ইউর কান্ট্রি। তো ডিফারেন্ট কাইন্ডস অফ শপস মানে আপনার শহর দেশে কোন কোন ধরনের শপ সিস্টেম বা শপিং সিস্টেম অ্যাভেলেবেল। এখন এখানে কিন্তু আপনি যদি শুধু একটা টাইপের শপিং সিস্টেম নিয়ে বলেন তাহলে হবে না, আপনাকে অ্যাটলিস্ট দুইটা বলতে হবে। যেমন এখানে একটা আনসার দেওয়া আছে, ওয়েল there are a wide range of places to go shopping in Bangladesh. One of the most popular categories of shops is department stores. I think this is because they stock high quality products and always offer a money back warranty if you are unsatisfied with your purchase. They have frequent discount offers and sales festivals as well, which is preferred by many looking for a good bargain. Another trendy place that people in my country enjoy shopping at is night markets. আর একটা শপিং সিস্টেম হচ্ছে একটা ডিপার্টমেন্ট স্টোর আর একটা হচ্ছে নাইট মার্কেট। I guess this might be because it's a lot of fun and the prices are usually cheaper than in the stores. Also, it used to be a popular local gathering spot for most people since ages. অর্থাৎ এখানে দেখেন ওভারঅল দুইটা শপিং সিস্টেম নিয়ে কথা বলা হয়েছে, একটা ডিপার্টমেন্ট স্টোর আর একটা নাইট মার্কেটস। তো এই একই আনসারটা দেখেন এখানে শুরুতে প্যারাফ্রেজিং করা হয়েছে, ওয়েল দেয়ার আর ওয়াইড রেঞ্জ অফ প্লেসেস টু গো শপিং। এরপরে ফার্স্ট টাইপ অফ শপিং সিস্টেম নিয়ে কথা বলা হয়েছে যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টাইপ ইজ সামথিং, হ্যাঁ, আই থিঙ্ক দিস ইজ বিকজ দিয়ে এখানে রিজন দেওয়া হয়েছে। এরপর another popular place that people in my country enjoy shopping that is something, I guess this might be. So এটাকে আরো অন্যভাবে আরেকটা আনসার দেওয়া যায়, যেমন well I think it depends on the age of the person. One of the most popular type for young people is night markets. I guess this might be because it's a lot of fun and prices are usually cheaper than in the stores. However, older people seem to go enjoy shopping in department stores. I guess this might be because they are looking for famous brands and high quality products. So mainly এখানে যেটা হচ্ছে যে যেমন এখানে বলা হয়েছে ডিপেন্ডস অন দা এজ অফ দ্য পারসন, অর্থাৎ পুরা বিষয়টা ডিপেন্ড করে একজন ব্যক্তির বয়সের উপরে বলা হয়েছে। যে যারা ইয়াং পিপল তারা নাইট মার্কেটে যায় বা হচ্ছে লোকাল মার্কেটে যায়, এখানে অনেক মজা হয়, তারা ফ্রেন্ড সার্কেলরা আড্ডা দেয়, তো এই ধরনের প্লেস গুলাতে তারা এনজয় করে। আবার অন্যদিকে বলা হয়েছে যে ডিপার্টমেন্ট স্টোর, অর্থাৎ যারা বয়স বেশি, যাদের ওল্ডার পিপুল যারা, তারা ডিপার্টমেন্ট স্টোরে যায়, সেখানে তারা ব্র্যান্ডেড প্রোডাক্ট পায় এবং কোয়ালিটি প্রোডাক্টটাকে তারা প্রায়োরিটি দেয়। ঠিক আছে, সো এইটা হচ্ছে যে এখানে এই টাইপের কোশ্চেনে কথা বলা হয়েছে। এক্ষেত্রে শুরুতে আপনি মূলত বলে নিতে পারেন যে ওয়েল আই থিঙ্ক ইট ডিপেন্ডস অন দ্য এজ অফ দ্য পারসন। এরপরে প্রথম যে ফ্যাক্ট, যেমন হচ্ছে ইয়াং পিপুলরা কোনটাকে চুজ করে। এরপরে সেকেন্ড যে ফ্যাক্ট যেটা, যে ওল্ডার পিপুলরা কোন ধরনের শপিং পছন্দ করে, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। এখানে আরো কিছু প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে, যে এই ধরনের কোশ্চেন গুলো সাধারণত এক্সামে আসতে পারে। এরপর আসেন কম্পারিজনটা একটা হইতে পারে যে টাইমের মধ্যে কম্পারিজন হইতে পারে, যে যেমন অতীতের সাথে বর্তমান, বর্তমানের সাথে ভবিষ্যৎ, হ্যাঁ, ইয়াং পিপলের সাথে ওল্ডার পিপল, সো মেলের সাথে ফিমেল, এগুলোর পার্থক্য হতে পারে। আচ্ছা, ওকে। সো এইটা হচ্ছে বিষয়। যেমন এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস ইন দ্য টপিকস দ্যাট পিপল টক অ্যাবাউট দিস ডেজ এন্ড দ্য টপিক দে টক অ্যাবাউট ইন দ্য পাস্ট। অর্থাৎ বলা হচ্ছে যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস, পার্থক্য কোথায়, যে
অতীতে মানুষ কোন ধরনের টপিক নিয়ে কথা বলতো আর বর্তমানে মানুষ কোন ধরনের টপিক নিয়ে কথা বলে তারা যখন একসাথে হয় বা এক জায়গায় থাকে। তো তাদের টপিক কি থাকে, ডিসকাশনের টপিক। অতীতে কোন ধরনের টপিক নিয়ে তারা কথা বলতো বা স্বাচ্ছন্দ্য বোধ করতো, আর বর্তমানে তারা কোন ধরনের টপিক নিয়ে কথা বলে মানুষ। সো সো এখানে যেটা আছে যে ওয়েল আই থিঙ্ক দে আর লাইক চাক এন্ড চিজ, মানে কমপ্লিটলি ডিফারেন্ট from each other. I feel the most fundamental difference would be that the most people these days people to talk about technology and the economy, whereas people in the past used to talk more about politics. যেমন এখন মানুষ টেকনোলজি নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যদিকে যারা আহ, অতি মানে একটু বয়স্ক তারা মূলত পলিটিক্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতো অতীতে। A further distinction might be that these days people like to talk about their interaction on social networking sites. তারা মূলত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। Conversely, yet not surprisingly, people in the past talk more about their face-to-face interactions with their friends. অন্যদিকে দেখা গেছে যে আগে বা অতীতে মানুষ সোশ্যাল ইন্টারাকশনের থেকে সোশ্যাল নেটওয়ার্কিং এ না যেয়ে তারা ফেস টু ফেস ইন্টারাকশনের দিকে বেশি ফোকাস করতো। যেমন এখানে আরেকটা কোশ্চেন দেওয়া হচ্ছে, হোয়াট আর সাম অফ দ্য ডিফারেন্সেস ইন দ্য টাইপস অফ হোমস দ্যাট পিপল ইন লিভ দিস ডেজ কম্পেয়ার্ড টু দ্য পাস্ট। মানুষ এখন কোন ধরনের বাড়িতে বসবাস করে আর আগে কোন ধরনের বাড়িতে বসবাস করে। ভেরি সিম্পল, যে আগে মানুষ কাঠের বা যে সিম্পল যে মাটির বাড়িতে বসবাস করতো, কিন্তু এখন অনেক বড় বড় ভবন, সেখানে ধরেন যে হাই স্টোরেজ বিল্ডিং, গ্লাস বিল্ডিং, এইগুলাতে মানুষ থাকে। তো এখানে কিভাবে বলা হয়েছে দেখ, so well, obviously there are a number of clear differences. Perhaps the most significant difference is that most people used to live in a house, whereas these days it is becoming increasingly common to live in high-rise condominiums. In addition, a subsequent contrast could be that in the past many houses used to be made out of wood and the primary building materials were mostly natural. Conversely, these days most houses are made out of concrete while some even make great use of glass walls. So তাহলে অতীতে মানুষ যেটা বলছে যে কাঠের তৈরি বা মাটির তৈরি বাড়িতে বসবাস করত, এখন সেখানে সেই তুলনায় তারা অনেক উঁচু উঁচু ভবন এবং গ্লাস ওয়ালের বিল্ডিং এ বসবাস করে। সো দুইটা টাইমের বা দুইটা টাইপের যে বসবাসের জায়গা বা ওয়ে, যে মানুষ আগে কোন ধরনের লাইফ লিড করতো এখন কোন ধরনের লাইফ লিড করে বা বাড়িতে থাকে, সেটা নিয়ে কথা বলা হয়েছে। এখানে কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে, যেই প্র্যাকটিস কোশ্চেন গুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমরা এখন যেটা করতে পারি, শুরুটাকে এখানে কিভাবে করা হয়েছে, যেমন ইট ইজ ডিফিকাল্ট টু predict the future, but I think there are going to be some major changes with regards to first point বলার ক্ষেত্রে it is hard to predict the future, but I suppose, হ্যাঁ, অথবা I am not sure exactly what will happen, but one possibility is, এভাবে আপনি ফার্স্ট পয়েন্ট বা সেকেন্ড পয়েন্ট বলতে পারেন। আর সেকেন্ড প্রেডিকশনের ক্ষেত্রে বলতে পারি as well as this we will probably start to see. Furthermore, this might sound a bit crazy, but I think one day, হ্যাঁ, এটা করে এইভাবে করে আমরা বলতে পারি। আচ্ছা, এখন হাউ ডু ইউ থিঙ্ক হাউজিং উইল চেঞ্জ ইন দ্য ফিউচার? তুমি কিভাবে মনে করো যে আমাদের হাউজিং সিস্টেম ইন ফিউচার চেঞ্জ হবে? সো এখানে বলা হয়েছে ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট দ্য ফিউচার, বাট আই থিঙ্ক there are going to be some major changes with regards to residential buildings. I'm not sure exactly what will happen, but one possibility is the rising demand for housing and the scarcity of land may lead to people only living in apartment buildings. And so I think the disappearance detached houses in on the curves. Furthermore, this might sound a bit crazy, but I think one day we may even have to start building houses on the ocean. There just doesn't seem to be enough land left in many metropolitan areas like Shanghai to build anywhere else. সো এখানেও আরো কিছু প্রেডিক্টিং টাইপের কোশ্চেন দেওয়া আছে, যে এই কোশ্চেন গুলো প্র্যাকটিসের জন্য হেল্প করবে।
এখানে দেখেন কিছু অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ টাইপের কোশ্চেন গুলো নিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি। যেমন কোনো কিছু সুবিধা, বেনিফিট, পজিটিভিটি নিয়ে প্রশ্ন খুবই কমন। সো আমরা এখানে যেমন আছে, হোয়াট আর সাম অফ দ্য অ্যাডভান্টেজেস অফ বিং ফেমাস। ফেমাস হওয়ার কিছু সুবিধা কি কি সেটা নিয়ে কথা বলতে বলছে। Clearly, there are a number of obvious merits to being popular, but I would probably say that the one thing that amazingly stands out is that it is easy to make money. This is obviously a favorable consequences because we can see the luxurious lifestyles that celebrates lead. They always seem to have cool cars. তারা সবসময় ঠান্ডা গাড়িতে ঘুরে, luxurious house which happens to attract many young people, এবং তারা যে এই ধরনের বিলাসবহুল বাড়িতে থাকে এটা মূলত ইয়াং পিপলদেরকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। Apart from the glamour and comfort, a second perk of being celebrated could be that famous people receive a lot of respect in society. যারা ফেমাস মানুষ তারা সোসাইটিতে ব্যাপক একটা রেসপেক্ট পায়। This can be seen in the way that celebrities often receive special attention at hotels, restaurants, and even from regular people. তারা যে কোনো জায়গায় গিয়ে অনেক বেশি অ্যাটেনশন পায়। মেইনলি এখানেও কিছু পজিটিভ বা মেরিটস, বেনিফিটস, ইয়ার্স নিয়ে কথাবার্তা আছে। সো এরকম টাইপের বিভিন্ন ধরনের কোশ্চেন পার্ট 3 তে আপনাকে করতে পারে। পার্ট 3 তে তারা যেই কোশ্চেন গুলা করে মূলত আপনার কাছ থেকে একটু বিস্তারিত ইনফরমেশন জানার জন্য পার্ট 3 এর কোশ্চেন গুলো তারা করে। এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে কোন ধরনের আহ বিষয়ে, অর্থাৎ কোশ্চেন আপনি নেগেটিভ আনসার দিবেন না। যেমন আপনাকে বলা হলো, ডু ইউ লাইক অনলাইন শপিং? সো আমার কোনোভাবে বলা যাবে না আই ডোন্ট লাইক। অলওয়েজ আইএলটিএস এর কোশ্চেনে, স্পিকিং এর কোশ্চেনে আপনাকে মনে রাখতে হবে, if you just give your answer with positive sign, and that will be very easy for you to give the answers. But if you just give the negative aspects or negative facts in your speaking, then it will be difficult, challenging for giving the proper answers. So that's why it's very important for everyone to listen their questions properly and then try to give the answers elaborately. And if we just can elaborate our questions or answers, that will be a great chance for us to get the high value score in your IELTS speaking. সো আপনাদের কারো যদি কোনো বিষয়ে কোশ্চেন থাকে পার্ট 3 তে, আমাদের আরো একটা ক্লাস বাকি আছে। আমরা মূলত নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসটাতে আপনাদের সবার কাছ থেকে একটা প্রপার প্রস্তুতি, আমরা পুরা ক্লাসটাই প্র্যাকটিস বেস থাকার চেষ্টা করব। অল্প কিছু কথা বাকি আছে, তাছাড়া আমরা পুরো ক্লাসটাই আপনাদের প্র্যাকটিস নিব। সো আই হোপ সবাই ক্লাসে যুক্ত হবেন। যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন তাদের জন্য বলছি যে নেক্সট ক্লাসে অবশ্যই সবাইকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। দিস ইজ ভেরি ম্যান্ডেটরি। ক্লাসে উপস্থিত থাকাটা ম্যান্ডেটরি, যে সবাই থাকতে হবে, এবং আমরা ফুল টেস্ট পার্ট 1, 2, 3 প্রত্যেকটা টেস্ট আমরা নেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যারা ক্লাসে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। সো এটা একটা আপনাদের জন্য সুযোগ যে আমার সাথে এটা প্র্যাকটিস করার এবং আপনার অবস্থানটা একটু জাস্টিফাই করা, যে আপনি কি অবস্থায় আছেন। এটা জাস্টিফাই করার জন্য আপনার জন্য খুবই হেল্প হবে। এজন্য প্রত্যেককে বলবো যে আমাদের ক্লাসে যুক্ত হয়ে এবং আমার সাথে প্র্যাকটিস সেগমেন্টে জয়েন করার জন্য। তো নেক্সট ক্লাসে আমরা স্পিকিং এর যে টোটাল লেকচার গুলা দিলাম সেই লেকচারের উপরে আমরা একটা ওভারভিউ ফিডব্যাক আপনাদের থেকে নিব, এবং আপনাদের যে কোনো সমস্যাকে আমরা কিভাবে এটাকে ইমপ্রুভ করতে পারবো সেই পরামর্শ আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিব। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমরা মূলত একটানা ক্লাস নিলাম, এবং এইটার বেশ কিছু রিজন হচ্ছে, আপনার স্পিকিং এ যেহেতু আমরা একটা ক্লাসের বিষয় আছে, তো আমরা একটা ক্লাস নিলাম। আপনাদের কোনো বিষয়ে যদি কোশ্চেন থাকে ওভারঅল টোটাল স্পিকিং এর বিষয়ে, তাহলে কোশ্চেন করতে পারেন।
জি, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানে ক্লোজ করবো আর কি।